বাংলাদেশে কিন্তু ধর্মকেন্দ্রিক রাজনৈতিক পলিটিক্স বিভিন্ন রকমের আছে। তারপর আপনার সাথে আপনাকে যে ধরে নিয়ে গেছিল, আপনার কি মনে আছে ওখানে আপনার সাথে কি হয়েছিল? রাষ্ট্র আসলে রাষ্ট্র ছিল না। রাষ্ট্র ছিল একটা মাফিয়া অর্গানাইজেশন। টর্চারের নানান সবকিছু এখানে ছিল। আপনাকে গুম করতে হলো কেন? নাহিদ উইল লুজ হিজ ওন আইডেন্টিটি। যে আপনারা আসলে কোন কাজটা আসলে শেখ হাসিনাকে বিপদে ফেলতে যাচ্ছিল? ন্যায় তো পরে কথা, বিচারেরই জায়গা ছিল না। বাংলাদেশের রাজনীতিতে ইসলাম কতটা ভূমিকা রাখছে? সিয়ার ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো। আরিফ কি অবস্থা? এই তো হ্যাঁ। একটা ইন্ট্রো দিয়ে আসি। ডক্টর মুবাশ্বের হাসান, সবাই আপনারা তাকে চেনেন, কিন্তু আমি তাকে চিনি সিজার ভাই হিসাবে। আমরা একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং আপনারা খেয়াল করবেন যে তিনি আমাকে আরিফ নামে ডেকেছেন। আমার নাম আহারার হোসেন, কিন্তু তিনি আমার নিক নামে ডেকেছেন। মানে আমরা একই সময় ঢাকা ইউনিভার্সিটিতে জার্নালিজমে পড়াশোনা করেছি। তারপর হি ইজ নাও এ বিগ ম্যান ডক্টর, লিটারেলি এবং অন্য অর্থেও। তিনি একজন গবেষক এবং লেখক। ন্যারেটিভস অফ বাংলাদেশ নামে তার একটা খুব বিখ্যাত বই আছে এবং আরও নানা রকম বই আছে। অস্ট্রেলিয়া প্রবাসী এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে গুম নিয়ে অনেক কথা হয়। তিনি নিজেও একজন গুমের শিকার। আমরা এসব নিয়ে আজ কথা বলবো। সিজার ভাই ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। ধন্যবাদ আমাকে। কেমন আছেন? ভালো ভালো, মানে অনেক ভালো না অল্প ভালো? বেশ ভালো, বেশ ভালো। একটু রাজনীতি নিয়ে কথা বলবো, অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। মানে বাংলাদেশ এখন খুব উচ্ছ্বসিত হয়ে আছে একজন নেতার প্রত্যাবর্তন নিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকালকেই এসছেন এবং আমরা মানে তার একটা রাজকীয় একটা সংবর্ধনা দেখেছি, একটা রাজকীয় প্রত্যাবর্তনের মতো। আমি এইসব নিয়ে আলাপ না করে আমি তার বক্তব্যের একটা অংশ নিয়ে আলাপ করতে চাই আপনার সঙ্গে। আপনি রাজনীতি নিয়ে কাজ করেন, লেখালেখি করেন এবং আপনি আপনার গবেষণার বিষয়ে এগুলো হয়তো আপনি একটু ইনসাইট দিতে পারবেন। তারেক রহমান মার্টিন লুথার কিংকে রেফার করছিলেন তার বক্তব্যে এবং তিনি তার আই হ্যাভ এ ড্রিমের কথা মেনশন করছিলেন এবং পরবর্তীতে তিনি বললেন আই হ্যাভ এ প্ল্যান। শেষে অবশ্যই এটা আবার তিনি কারেক্ট করেছেন বক্তব্য শেষে, যে পরে বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। মানে সেই ভিশনটা সম্পর্কে মানে বোঝা যায় যে তার কী ধরনের ভিশন থাকতে পারে বা এই প্ল্যানটা কী থাকতে পারে। কি প্ল্যান নিয়ে উনি এসেছেন? না ধন্যবাদ আরিফ আসলে এবং আহারাত আসলে জনাব তারেক রহমানের যেই সাইটেশন যে মার্টিন লুথার কিংকে, আমি মনে করি এটা অ্যাপ্রোপ্রিয়েট বেশ কিছু রিজনে। একটা হচ্ছে যে মার্টিন লুথার কিং যখন আপনার পলিটিক্যাল এরিনাতে এসেছেন এবং কথা বলেছেন, উনি কিন্তু রিপ্রেশনকে চ্যালেঞ্জ করেছিলেন, তাই তো? মানে ওই ধরনের লিডারশিপের বোঝাই যাচ্ছে যে তারেক রহমানের দেশ ছাড়তে হয়েছে টর্চার্ড হয়ে। তারেক রহমানের কোনো বক্তব্য বাংলাদেশের কোনো মিডিয়াতে না আসার জন্য আইন করা হয়েছিল। আপনি জানেন যে দুজনকে জেলেও যেতে হয়েছিল তার বক্তব্য প্রচার করার জন্য, এবং তাকে পলিটিক্স থেকে সরে যাবেন এই মুচলেখা দিয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। এবং এটা বহু বছর উনার সাথে কারো কোনো অ্যাসোসিয়েশন পেলে এটা এক ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি হিসাবে বাংলাদেশে গণ্য করা হতো শেখ হাসিনার আমলে। আপনি এটা ভালো করেই জানেন। এবং তারেক রহমানের নামও নেওয়া যেত না। অনেকে গণমাধ্যমে তার একদম মানে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা ছিল, পরে আদালত থেকেও একটা এসেছিল যতদূর মনে করতে পারি। হ্যাঁ, এবং সামাজিক মাধ্যমে সামাজিক পরিবেশেও অনেকে ভয়ই পেতেন তার সাথে অ্যাসোসিয়েট করার কথা বলতে গেলে, যদি না তিনি সরাসরিভাবে বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকতেন। তো ওই প্রেক্ষাপটে আমি মনে করি যে তার ফেরত আসার যে প্রিমিসটা এবং তাকে সাইড করার যে বিষয়টা, এটা খুবই ইন্টারেস্টিং এবং বোঝা যায় যে উনি হয়তো বা পড়ালেখা করেছেন এই এক্সাইল জীবনে, এবং অন্যান্য যারা এক্সাইলে ছিলেন তাদের সেসব লিডারদেরও ব্যাপারেও এবং জীবন ব্যাপারেও তিনি নিজেকে প্রস্তুত করেছেন ভবিষ্যতের নেতা হওয়ার জন্য। এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে তার যে প্ল্যানের যে কথাটা, আমার মনে হয় যে উনি আমার কাছে উনাকে দেখে বলা যে উনি আসলে কাজ করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। এই যে বিএনপির যে 31 দফা, আমার ধারণা উনি সেটাকে রেফার করেছেন, এবং 31 দফা কি কোন বিষয় এই ডিটেলগুলো হয়তো বা আরও অনেকভাবে আসবে ওনারা যদি ক্ষমতায় যেতে পারেন। বাট আই থিঙ্ক উনি ওইটার পাশাপাশি আরেকটা কথা বলেছেন ক্লিয়ারলি, যে আমরা একটা
শান্তিপূর্ণ এবং একটা দ্বন্দ্ব সংঘাত ছাড়া একটা সোসাইটি চাই, একটা পিস অ্যান্ড ডেভেলপমেন্টের একটা সোসাইটি চাই। কারণ আপনি জানেন যে গত কয়েক মাসে অন্য রকমের কাওস আমরা বাংলাদেশে দেখেছি। বাংলাদেশের প্রধান দুইটা মিডিয়াতে অ্যাটাক হয়েছে, প্রথম আলো এবং ডেইলি স্টার, এবং আপনার ওসমান হাদিকে খুন করা হয়েছে। একটা ললেস সোসাইটির মতো, এবং এক ধরনের বিভেদের রাজনীতি কিন্তু এটা অনেক সামনে নিয়ে আসছে। সাংস্কৃতিক যুদ্ধের কথা কিন্তু অনেকে বলছেন যে হ্যাঁ, বাংলাদেশ এখন একটা সাংস্কৃতিক যুদ্ধের মধ্যে আছে। বাংলাদেশ এখন একটা বাংলাদেশের সবসময় সাংস্কৃতিক যুদ্ধের মধ্যে ছিল। এটা অনেক বেশি প্রকট হয়ে গেছে। আওয়ামী লীগ যখন ছিল তারাও তো সাংস্কৃতিক যুদ্ধের নামে রিপ্রেশন চালিয়েছে, এটাও তো সত্যি কথা আপনার। কিন্তু এখন আমরা অন্য সাইড থেকে দেখতেছি যে সাংস্কৃতিক যুদ্ধ, যে এনিথিং অ্যান্ড এভরিথিং অ্যাসোসিয়েটেড উইথ ৭১, এটাকে এক ধরনের প্রবলেমেটাইজ করার একটা চেষ্টা একটা পক্ষ থেকে করা হয়েছে। কিন্তু তারেক রহমান কিন্তু গতকালকে ওন করেছেন এবং ক্লিয়ারলি বলেছেন যে বাংলাদেশে ৭১ এবং ২৪ এই দুইটা মিলেই কিন্তু বাংলাদেশ। এই যে একটা নতুন আলোচনা উঠানো হয়েছে একটা পক্ষ থেকে যে ৭১-এর চেয়ে বড় অনেক, কিংবা ২৪ মানে হচ্ছে ৭১-কে আপনার করা, অস্বীকার করা, এটা একটা ভ্রান্ত একটা ধারণা। এবং তারেক রহমান সেই জিনিসটাকে ক্লিয়ারলি ওন করেছে এবং হি ইজ এ সান অফ এ ফ্রিডম ফাইটার, এ ভ্যালিয়ান্ট ফ্রিডম ফাইটার। আপনি জানেন যে বাংলাদেশে যারা মিলিটারিতে চাকরি করে তারা কিন্তু তাদের জবটাকে অনেক বেশি মানে অনেক ওন করে এবং তিনি, মনে হয় হ্যাঁ অবশ্যই, এবং তিনি তার বাবা ওই মিলিটারিতে চাকরি করা অবস্থায় মিলিটারি থেকে ডিফেক্ট হয়ে যুদ্ধের সাথে জড়িয়েছেন। এটা কিন্তু বিশাল একটা প্যাট্রিয়টিক একটা বিষয় বা ওই সময়, এবং বিইং এ সান অফ এ ফ্রিডম ফাইটার উনি তো সেটা ওনই করবেন। এবং এটা বলাটা আমার মনে হয় যে ওই যে সাংস্কৃতিক যুদ্ধের যে কথাটা আপনি বললেন, ওই জায়গাটাতে উনি কিন্তু একটা ক্লিয়ার ইন্ডিকেশন দিয়েছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় অর্গানাইজ দল বর্তমানে বিএনপি, তারা কোন প্রিমিসের উপরে থাকবে। একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, আপনি বলছিলেন যে ৩১ দফা, এবং সেটাই হয়তো তিনি প্ল্যান হিসেবে বলছেন। এবং বিএনপির যে এই যে ৩১ দফার কথা বলছি, ম্যানিফেস্টোতেও তো আমরা হয়তো এরকম কিছুই দেখতে পাবো। এখন সাদা চোখে মনে হয় যে বিএনপির জন্য একটা মোমেন্টাম তৈরি হয়ে গেছে, নির্বাচনের আর ৪৮ দিন বাকি আছে, একটা দারুণ মোমেন্টাম তৈরি হয়েছে। এখন সেটা শেষ পর্যন্ত জনগণ কী রায় দেবে সেটা জনগণের সিদ্ধান্ত, কিন্তু মোমেন্টামটা স্পষ্টভাবে দেখা গেছে। আপনার কাছে কি মনে হয় এই মোমেন্টামটা আসলে মানে ধরে রাখাটা তাদের জন্য কতটা চ্যালেঞ্জের হবে? আমার ধারণা যে গতকালকে একটা মোমেন্টামের শুরু আমরা দেখেছি। আপনি তো গতকালকে দেখেছেন যে কি ধরনের বাদ ভাঙা গণজোয়ার, এবং আমি কিন্তু গতকালের আগের দিনও আমি ওই ৩০০ ফিটে বা জুলাই ৩৬ সড়ক এক্সপ্রেসওয়ে সেখানে আমি গিয়েছিলাম। তো ওইখানে আমি কিন্তু মানুষজন দেখেছি কারা এসেছে, কি ধরনের কোন ক্লাসের মানুষজন এসেছে, হ্যাঁ। তো এবং মানুষজন কি বলছে, অনেক নন পলিটিক্যাল মানুষও কিন্তু ছিল। নন পলিটিক্যাল ইন দ্য সেন্স যে কোনো অর্গানাইজেশনের সাথে তারা সরাসরি জড়িত না, কিন্তু হয়তোবা তারা বিএনপিকে সাপোর্ট করে অথবা করে না। যেমন আমার ড্রাইভার, ও বলতেছে আমাকে যে ভাই আমার তো মনে হচ্ছে ঈদের দিন একটা মানুষ এতদিন দেশের বাইরে ছিল, এখন আসতে পারতেছেন, এবং এই যে ভালোবাসাটা মানুষের এই জিনিসটা। তো এই মোমেন্টামটা আসলে যখন আমরা পলিটিক্যাল পার্টির মোমেন্টামের কথা বলি তখন কিন্তু আমরা শুধু পলিটিক্যাল পার্টি কেন্দ্রিক মোমেন্টামের কথা বলি, কিন্তু এখন আমরা যেটা দেখতেছি যে উনি অলরেডি বিয়ন্ড পলিটিক্যাল পার্টি একটা মোমেন্টাম ক্রিয়েট করতে পেরেছেন। অবশ্যই তার কালকে আমি ফেসবুকে দেখছিলাম অনেকেই লিখছে বড়দিনে বাংলার সান্টা ক্লজ আসছেন। আচ্ছা, আমি ওটাতে যেতে যাচ্ছি না, এটা যাদের যা মন্তব্য, বাট ইন এ ওয়ে যে আমার কাছে মনে হচ্ছে যে গণজোয়ারটা শুরু হয়েছে, ধরে রাখতে পারার কিছু চ্যালেঞ্জও আছে। এক নম্বর হচ্ছে যে অপোজিশন বলতে এখন যারা আছেন জামাত ইসলামী, এনসিপি, তারা কিভাবে এই তাদের পলিটিক্যাল ক্যাম্পেইনটা সাজায় সেটা দেখা বিষয় আছে। আমরা যেটা দেখেছি উনি আসার আগ পর্যন্ত ক্যাম্পেইনটা ছিল যে বিএনপি খারাপ, অথবা তাদের কথা ছিল যে বিএনপি আওয়ামী লীগ একই দল, যেটা ছিল সম্পূর্ণ ভুল। এখন তারা কিভাবে সাজাবে, আই ডোন্ট নো যে তারা ওই ধরনের ক্যাম্পেইন করে, মানে শিফট দ্য ব্লেম বলে ওই ক্যাম্পেইনের যে প্যারাডাইমটা,
ওই শিফট দ্য ব্লেম ক্যাম্পেইন করে আসলে নিজেদের পক্ষে কত মানুষকে ভোটে আনতে পারবেন সেটা তাদের জন্য চ্যালেঞ্জ। একটা ব্যাপার আপনাকে মনে করিয়ে দিই, একসময় বিএনপিকে বা জামাতকে আলাদা নামে ডাকা হতো না, গত 16 সালে জামাত বিএনপি বলে ডাকা হতো। মনে হতো যেন তারা একটাই দল, একটাই তাদের আদর্শ, এবং তারা দুই দলই তারা দমন পীড়নের শিকার ছিল। তারা নানাভাবেই একজোট হয়ে নানা সময় আন্দোলন সংগ্রামে ছিল, এবং সেটা আমরা 5ই অগস্টের পরে আমরা দেখেছি যে তাদের দুই দলের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, এবং ওই যে সাংস্কৃতিক দ্বন্দ্বের কথা, যুদ্ধের কথা যেখানে বলা হয়েছে, সেখানে দুই দল দুই মেরুতে চলে গেছে। এক দল মুক্তিযুদ্ধের পক্ষে বয়ান তৈরি করার চেষ্টা করছে, আর এক দলের ঐতিহাসিকভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেওয়ার ইতিহাস রয়েছে। তো এখন 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 পর্যন্ত বেশ দ্বন্দ্বমুখর দুই দল। মানে এই পরিস্থিতিটা আসলে মানে কোন দিকে, মানে এটাও তো এক ধরনের বিভেদ, আসলে কোন দিকে যাবে? এটা কি স্রেফ ইলেকশন কেন্দ্রিক থাকবে, নাকি এটা আরো বড় আকার হয়ে ধারণ করবে? দেখেন, আমার যেটা ধারণা যে বিএনপির আসলে এটা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এটা সবসময় এটাই ছিল। আমি তো বাংলাদেশের রাজনীতি নিয়ে গবেষণা করি 15 বছরের বেশি। তো আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, যেখানে তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে এখানে বিভিন্ন মতের, বিভিন্ন দলের, বিভিন্ন সংস্কৃতির লোকজন এই জায়গাটায় আসতে পারবেন, যেটা তারেক রহমান তার ভাষণেও গতকালকে বলেছেন যে আপনার বাংলাদেশ হচ্ছে সবার। আপনি যদি মনে থাকে, উনি বলেছেন বাংলাদেশ হচ্ছে মুসলিমের, হিন্দুর, বৌদ্ধ, খ্রিস্টান, দিস কান্ট্রি বিলংস বাই এভরিওয়ান। এখন জামাতে ইসলামীর তো ওই লিমিটেশনটা আছে। লিমিটেশন থেকে তারা বের হওয়ার চেষ্টাও করছে। এক জায়গায় দেখছিলাম হিন্দু প্রার্থীকে তারা মনোনয়ন দিয়েছে। হ্যাঁ, না অবশ্যই, কিন্তু আসলে কি হিন্দু প্রার্থী বা নারী প্রার্থীরা জামাতের আমির হতে পারবেন কিনা, শুরা সদস্য হতে পারবেন কিনা, এই জিনিসগুলো তো আমাদের সামনে দেখতে হবে। দেখার আগে তো আমরা বলতে পারবো না যে তারা আসলে কোনটা নমিনাল চেঞ্জ, কোনটা মানে ভিতর থেকে ধারণ করা চেঞ্জ। সো উই নিড টু ওয়েট অ্যান্ড সি। আমি যেটা বলতে যাচ্ছি যে এই সংস্কৃতির যে বিভাজনের যে বিষয়টা, এই বিভাজনের বিষয়টা বিএনপি সবসময় একই রকমই ছিল। আওয়ামী লীগের আমলে বিএনপি জামাতকে এক করে দেখানোর যেই প্রক্রিয়াটা ছিল, এটা কিন্তু একটা ন্যারেটিভের পার্ট ছিল, এবং ন্যারেটিভটা হচ্ছে কি, যে কোনো দেশের অথরিটেরিয়ান গভর্নমেন্টের দুইটা টুল থাকে, এবং অথরিটেরিয়ান গভর্নমেন্টের মেজর টুল কিন্তু সাইকোলজিক্যাল। হ্যাঁ, আপনাকে মনস্তাত্ত্বিকভাবে আপনাকে তারা বিভিন্নভাবে বিভিন্ন ন্যারেটিভ দিবে। ওই ন্যারেটিভের একটা পার্ট ছিল বিএনপি জামাত এক, যেটা আপনার বারবার রিপ্রোডাকশন করা হতো আপনার এভরিডে টক শোতে, পত্রিকাতে, মিডিয়াতে, আপনার ভাষণে, বিভিন্নভাবে। সো ওয়েন ইউ স্টার্ট লিসনিং টু ওয়ান থিং, ইউ স্টার্ট বিলিভিং ইন দ্যাট। কিন্তু আসলে আমরা তো দুইটা দলের ম্যানিফেস্টো কখনো পাশাপাশি খুলে পড়ি নাই, কিন্তু আমার তো যেহেতু আমার কাজই হচ্ছে গবেষণা করা, আমার তো দুইটা দলের ম্যানিফেস্টোই খুলে পড়ানো হয়েছে। এবং আপনি যদি বিএনপির স্ট্যান্ডিং কমিটি দেখেন, এদের তো ম্যাক্সিমামই আসছে আপনার বাম ঘরানা থেকে। তো ওইটা ছিল শেখ হাসিনার বয়ান, সো দ্যাট শি কুড গো আফটার এভরিওয়ান, মানে পলিটিক্যাল অপোজিশনকে এক করে দেখার। তো ওই জায়গাটা এখন আসলে যেহেতু শেখ হাসিনা নাই, যেহেতু সেই ন্যারেটিভ প্রোডাকশনের যে মেকানিজম সেটা এখন নাই, এই জন্য আমরা রিয়েলিটিটা দেখতে পাচ্ছি। সিজার ভাই, আপনার পিএইচডি থিসিসের টপিক ছিল বাংলাদেশের রাজনীতিতে ইসলাম কতটা ভূমিকা রাখছে। অনেকে বলেন যে বাংলাদেশে এখন ফার রাইটদের একটা উত্থান, এবং সেটা ব্যাপক ভিত্তিক উত্থানের কথা অনেকে বলছেন যে হচ্ছে। মানে এইটা আসলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য কতটা চ্যালেঞ্জিং? মানে এটা কি ভালো? ফার রাইটদের উত্থানটা কি আসলে ভালো? দেখেন, ভালো খারাপ ইজ ভেরি সিম্পলিস্টিক কোশ্চেন। আমাদের বুঝতে হবে যে সোসাইটিতে কিছু মানুষ আপনার এক ধরনের আইডিওলজি বা এক ধরনের সমাজ ব্যবস্থা দেখতে চাচ্ছেন, এবং তারা সেই সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য বিভিন্ন কার্যক্রম করছেন। এখন আপনি যখন সোশ্যাল বা সোসাইটির অ্যাডমিনিস্ট্রার বা ম্যানেজারের ভূমিকায় থাকেন, তখন আপনি তাদেরকে ম্যানেজ করবেন কিভাবে, সেটা হচ্ছে আপনার চ্যালেঞ্জ। আমি যে শহরে থাকি, সিডনি শহরে আপনার ওয়ান অফ দ্য বেস্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড ফর আপহোল্ডিং মাল্টিকালচারালিজম। কিন্তু আমি যখন আসি তার 2 দিন আগে দুজন গানম্যান আপনার ওপেন ফায়ার করে অনেকগুলা মানুষকে মেরে ফেললো।
মানে দ্যাট মেক্স নো সেন্স এবং টোটালি ইনহিউম্যান একটা কাজ। কিন্তু অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের তো সোশ্যাল কোহেশনের জায়গাটাতে অনেক পলিসি আছে। বাংলাদেশে আসলে কয়েকটা জিনিস লাগবে এই ফার রাইটের ক্ষেত্রে। আমি একটু আপনার একটু সময় নিয়ে আমি একটু দিতে আপনি চাই। যত সময় আপনার প্রয়োজন। বাংলাদেশে এক নম্বর আমাদের সবাইকে অ্যাকনলেজ করতে হবে যে ধর্ম হচ্ছে বাংলাদেশের মানুষের এভরিডে জীবনের একটা পার্ট। আপনি যদি ছোটবেলা থেকে দেখেন বেশিরভাগ মানুষের মুসলমানই হয় যারা মুসলমান, তারপর মিলাদ মাহফিল, তারপরে আপনি যদি দেখেন যে নামাজ পড়াকে ভালোভাবে এনকারেজ করা হয় বাংলাদেশ। তাই মানে কি যে ইটস নট সামথিং সেপারেট ফ্রম ইউ, ইটস কালচারাল, ইটস অলসো পার্ট অফ ইউর লাইফ। এভাবেই কিন্তু আমাদেরকে দেখা হয় এবং এটা অনেক বেশি ছিল। তারপরে আপনি গ্লোবালাইজেশনের যেই বিভিন্ন টুল আসলো, বাংলাদেশে মিডিয়া আসলো, ইন্টারনেট আসলো, আমাদের সোসাইটি মডার্ন পোস্ট মডার্ন বিভিন্নভাবে ফ্র্যাগমেন্টেড হতেও কিন্তু মানুষজন ধর্মটাকে অ্যাটলিস্ট প্রাইভেটলি রাখতে চায়, পার্সোনাল লাইফে রাখতে চায়। আপনি দেখবেন অনেকে কিভাবে মানুষজন ড্রেস করে, কি করে না করে, এটা শুধুমাত্র ইসলামের ক্ষেত্রে না, এটা হিন্দুদের ক্ষেত্রেও, এটা খ্রিস্টানদের ক্ষেত্রেও, সবার ক্ষেত্রে। সো হোয়াট আই এম ট্রাইং টু সে যে এটা একটা অনস্বীকার্য গুরুত্বপূর্ণ কালচারাল ভ্যালু পয়েন্ট ধর্ম বাংলাদেশে। এটাকে যদি আপনি মেনে নেন তাহলে এটা আপনার পলিটিক্সটাকে, আপনার ধর্মটাকে এবং ওন করতে হবে, যেটা প্রত্যেকটা দল সব সময় করে এসেছে। তো এখন আপনি ধর্মকে ওন করবেন, কিন্তু আপনি আসলে কোন ধরনের সমাজ চাবেন? যেমন দুইটা ব্যবস্থা আছে, একটা হচ্ছে সেকুলার সমাজ ব্যবস্থা, যেটা হচ্ছে ফ্রান্সের মতো, যেখানে আপনার সমাজে রাষ্ট্র কোনো ধর্মের প্রতি বায়াস হবে না। আরেকটা হচ্ছে আমেরিকান সমাজ ব্যবস্থা, যেখানে সমাজে রাষ্ট্র সব ধরনের রিলিজিয়াস ফ্রিডমকে সাপোর্ট করবে। তো বাংলাদেশ প্রবাবলি সেই রকম একটা রাষ্ট্র। তারপরেও এটার মধ্যে বৈষম্য আছে, একটা ধর্মের প্রতি বেশি স্টেট ইনভেস্টমেন্ট হয়, অন্য ধর্মের প্রতি কম হয়। কিন্তু যদি একটা লিবারেল সমাজ ব্যবস্থা চান, লিবারেল সমাজ ব্যবস্থায় বাংলাদেশের আসলে ধর্মকে অস্বীকার করার কোনো উপায় নাই, কারণ ইটস পার্ট অফ এভরিডে, দেয়ার এভরিওয়্যার ইউ উইল সি রিলিজিয়ন ইন দিস সোসাইটি। ওই জায়গাতে আপনার ফার রাইটের উত্থান, যেটা আপনার কোশ্চেনে আমি আসতেছি, এটা হচ্ছে এক ধরনের রাজনৈতিক পলিটিক্স। বাংলাদেশে কিন্তু ধর্মকেন্দ্রিক রাজনৈতিক পলিটিক্স বিভিন্ন রকমের আছে। আপনার আর কি রকম আছে? আর একটা মেইন দল যেগুলো করে, মেইন দল যখন আপনার একটা রাষ্ট্রপ্রধান যখন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, সেটাও তো সে এক ধরনের তার একটা আইডেন্টিটি এবং রাষ্ট্রের একটা আইডেন্টিটি প্রোক্লেম করছে না? তো একটা আছে মেইন পার্টিগুলো যেই ধরনের সমাজ ব্যবস্থাকে বা যেভাবে ধর্মকে ওন করে, এবং এটা হচ্ছে বাংলাদেশের প্রাত্যহিক জীবনের ধর্মকে ওন করার মতো যে ব্যাপার সেটা করে। তো আলাদা করার কিছু না। আমার পিএইচডি থিসের সময় আমাকে একজন বলেছিলেন, যে আমি যখন ইন্টারভিউ করতেছিলাম, যে মুক্তিযুদ্ধে ধর্মের ভূমিকা, তখন উনি আমাকে বলছিলেন আমরা যখন যুদ্ধ করছি, যে একটা মানুষ যখন মারা গেছে আমরা তো জানাজা পড়ছি, তো জানাজা কি ধার্মিক ধর্মের বিষয় না? তো ওইটা তো আলাদা করার আসলে বিষয় না। তো ওই জায়গাটা দুইটা রাজনৈতিক দলই এবং সবাই এই জিনিসটাকে মেনে নিয়েই কিন্তু রাজনীতিটা করে আসছে। আরেকটা ধর্ম আছে, আরেকটা আছে আপনার আরেকটু কনজারভেটিভ, যেটা আমরা জামাতের দিক থেকে দেখতে পাই। তারপরে আপনার আছে আরও কনজারভেটিভ, যেটা হচ্ছে গ্লোবাল খিলাফা মুভমেন্টের সাথে আপনার যোগাযোগ আছে। আরেকটা হচ্ছে আপনার একদম এক্সট্রিমিস্ট। তো বাংলাদেশে যখন ইসলাম এবং রাজনীতি নিয়ে কথা বলা হয়, তখন কিন্তু সবাই একভাবে সিম্পলিস্টিকভাবে দেখতে চায়, কিন্তু এটা অনেক বেশি ভ্যারিড এবং অনেক ধরনের এখানে ওয়েভ আছে, এবং একটার সাথে আরেকটা নানা ধরনের এবং গুরুত্বপূর্ণ বিভাজন আছে। তো ওই জায়গাগুলা আমাদেরকে আসলে মেনে নিতে হবে, এবং ফার রাইটের উত্থানটা বাংলাদেশে অ্যাকনলেজ করতে হবে, মেনে নিতে না, অ্যাকনলেজ করতে হবে। এবং ফার রাইটের জায়গাটা বাংলাদেশে কিন্তু ইউনিক না। আপনি যদি এখন ইউরোপে দেখেন, আমি এখানে আসার আগে ক্যানবেরাতে একটা এই ওদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কনফারেন্সে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, ওইখানেও কিন্তু ফার রাইট নিয়ে কথা হচ্ছে। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, যে বাংলাদেশের ফার রাইটের উত্থানটা শুধুমাত্র কিন্তু বাংলাদেশের ফেনোমেনা না, এবং এই আমেরিকার যে সরকার প্রধান, তারও কিন্তু অনেক ফ্রেন্ড বলা হয় যে ফার রাইট। সো এটাকে আপনি একটা গ্লোবাল ফেনোমেনা হিসেবে যদি দেখেন, তখন আপনি দেখতে পারবেন যে বাংলাদেশ তো গ্লোবের বাইরে না। এখন এদেরকে আপনার ম্যানেজ করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা,
এটা হচ্ছে দুইটা জিনিস। এক হচ্ছে কোনোভাবেই ভায়োলেন্স টলারেট করা যাবে না, কিন্তু আপনি কথা বলতে দিতে হবে, যেটা শেখ হাসিনা দিতে চায়। শেখ হাসিনা যেটা করেছে যে আপনার মানুষের সবার কথা বলতে দেয়নি। কথা বলতে দেয় নাই। আনটিল অ্যান্ড আনলেস there is no dialogue, there is no space for venting, তাই তো, মানে ভেন্টেড ভেন্ট না করতে পারলে তো মানুষ ওই একটা জায়গাটা বিস্ফোরণ আপনাকে করবেই। দিতে হবে আর কি। এবং ওই জায়গাটা আমাদের সিভিল সোসাইটিরও একটা দুর্বলতা ছিল, বা এক ধরনের এই অ্যাটিটিউড ছিল যে কথাই বলা যাবে না। একটা জিনিস ছিল যে আমরা যেমন মাদ্রাসা ছাত্র বা ধর্মীয় লেবাস থাকলে, টুপিদারি থাকলে তাকে হয়তো কর্নার করে দেওয়া হতো, সোসাইটি থেকে এক্সক্লুড করার একটা চেষ্টা একসময় বেশ ভালো রকমভাবে মানে প্রকাশিতই ছিল। তো সেই জায়গাটা একটু সরে গেছে। সেই জায়গা থেকে কি লোকজন বলাবলি করছে যে ফার রাইটদের একটা উত্থান হয়েছে, নাকি এটাই স্বাভাবিক হওয়ার? না, আমি আবারও বলতেছি, ফার রাইট কিন্তু একটা টাইপের পলিটিক্স। হ্যাঁ, মানে ফার রাইটটার মধ্যেও আবার বিভিন্ন রকম বিভাজন আছে, এবং এটার সাথে মাদ্রাসাকে জড়ানো ঠিক হবে না। কারণ বাংলাদেশে মাদ্রাসার যেই গাঁথুনি, সেটা কিন্তু ব্রিটিশ কলোনিয়াল আমল থেকে। হ্যাঁ, মানে এটা কিন্তু আজকের বাংলাদেশের থেকে না। আপনার এই যে ব্রিটিশ বিরোধী যে আন্দোলনগুলা নিয়ে আপনারা কথা আমরা সবাই জানি, এটা কি হাজী শরীয়তুল্লাহ, তিতুমিরকে তো আমাদের দেশে, আমাদের ইতিহাসে অ্যাজ এ হিরো হিসেবে দেখা হয়। হ্যাঁ, এবং বাঁশের কেল্লা। কিন্তু আপনি তার পলিটিক্সটা আসলে কি ছিল, তার পলিটিক্সটা যদি আজকের দিনে দেখেন, তার পলিটিক্সটা আজকের দিনে কিন্তু অন্যভাবে ইন্টারপ্রেট করা হতো। আমি এটা বলতে যাচ্ছি না, কিন্তু এদের জায়গায় মানুষজন যারা আসছে, তারা কিন্তু ওই ঘটনা থেকে আসছে। সো আপনি যদি এন্টি কলোনিয়াল মুভমেন্ট, তারপরে হচ্ছে এই পাকিস্তান বাংলাদেশ বিভাজন, এবং তারপরে হচ্ছে ৭১, বাংলাদেশ কিন্তু একটা ইতিহাসের পরিক্রমা এসেছে। শুধু আপনি যদি ৭১ দিয়ে বাংলাদেশকে দেখতে চান, তাহলে আপনারা বলবেন যে না, এদের কোনো ভূমিকা নেই। কিন্তু এরা এই মুভমেন্টগুলো ছাড়া তো বাংলাদেশ আসতো না। সো বাংলাদেশের এই মাদ্রাসা মাদ্রাসাটা তো ব্রিটিশরাই, আপনার এই যে আলিয়া মাদ্রাসা বা তারপরে যে ইন্ডিয়া যে মাদ্রাসা, ওইটা কিন্তু ব্রিটিশ আমলেই স্থাপিত হয়েছিল। তো এদের মুভমেন্টটা সবসময় থাকবে। আর আপনি মিলাদ যখন আমরা করব, আপনি তো মাদ্রাসার মানুষের কাছে যাবেন। আওয়ামী লীগ যখন সেকুলারিজম করছে বাংলাদেশে, এবং সেকুলারিজমের নামে মানুষের উপরে অত্যাচার করছে, অনেক মানুষকে টেরোরিস্ট হিসাবে, ভুয়া টেরোরিস্ট হিসাবে যে টর্চার করে আপনার কাউন্টার টেরোরিজমের ফান্ড আনছে, ওই জায়গাগুলোতে তো তারপরেও একই সময় তার কওমি জননী একটা উপাধিও তার আসছিল। এবং হ্যাঁ, মানে টোটাল সাইকো অল টুগেদার, মানে ইটস রিয়েলি আনহেলদি, এবং অত্যন্ত বেশি সেলফ ইন্টারেস্টের জায়গা থেকে, এবং মানুষের ডিগনিটিকে অত্যন্তভাবে ছোট করে রাখার একটা রাষ্ট্রীয় প্রক্রিয়া যেটা চালানো হয়েছে বাংলাদেশকে, আসলে আমাদের সবাইকে সেটা অ্যাকনলেজ করতে হবে। এবং এটা শুধু আমাদের ক্ষেত্রে না, সেটা মাদ্রাসার ক্ষেত্রেও আসতে হবে। মানে একটা তো ছিল যে তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে না, তাদেরকে কথা বলা হচ্ছে না, কিন্তু একই সাথে তাদেরকেও কিন্তু, মানে দেয়ার নিডস টু বি এ ব্রিজ বিল্ডিং। বাংলাদেশে কিন্তু সোশ্যাল কোহেশনের অত্যন্ত অভাব। আপনি দেখেন, আপনার কথাই বলে, আপনি তো আমি বহুদিন ধরে চিনি, আপনি ইউনিভার্সিটি থেকে যতদূর আসছেন, আপনার আসলে মাদ্রাসা ফ্রেন্ড কয়টা আছে? আপনি কিন্তু নাই, একজনও নাই প্রবাবলি। আপনি তাদেরও কিন্তু, যারা হয়তো মাদ্রাসায় পড়তো পরবর্তীতে মেইন স্ট্রিম হয়েছে, তাদের মধ্যে মানে আলিয়া মাদ্রাসা থেকে যারা আসছে, আলিয়া মাদ্রাসা থেকে, কিন্তু যারা আপনার কওমি মাদ্রাসার, আপনার কোনো ফ্রেন্ড খুব হাতে গোনা একজন দুজন থাকতে পারে, বা ঘনিষ্ঠতা আপনি জানেন না, আপনার স্পিড ডায়ালে নাই, দ্যাটস দ্য ফ্যাক্ট। ঠিক আছে, ঠিক। সো হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যে বাংলাদেশের সোশ্যাল কোহেশনের বড় সমস্যা এটা। তারও হয়তো বা নাই যে একজন আহারার সাহেব যে দোস্ত আজকে এইটা করছে, এই ধরনের কিন্তু, মানে বাংলাদেশে কিন্তু সোশ্যাল ইন্টারাকশন অত্যন্ত কম। আমরা কিন্তু এইটা আমাদের চোখের সামনে, কিন্তু আমরা এটা বলতে চাই না, আমরা এটা অস্বীকার করি, বা আমরা এটা দেখতে পারি না। কিন্তু সোশ্যাল কোহেশনের জায়গা থেকে আমাদের কাছে বিরাট একটা ডিফারেন্স শুধু। এবং এই জায়গাটা যদি ব্রিজ বিল্ড না করা যায়, আমাদের সমস্যা সামনে বাড়তেই থাকবে। কারণটা কি? কারণটা হচ্ছে ওই জায়গাটাতে অন্যরা ঢুকে যাচ্ছে, এবং দে আর ফ্যানিং দ্যাম, এবং তারা তাদেরকে ইউজ করতেছে ফর দেয়ার ওন পলিটিক্যাল গোল। আমরা শুরুতে তারেক রহমানের চ্যালেঞ্জ নিয়ে আলাপ করছিলাম। তার হয়তো আমরা, যদি তিনি বাংলাদেশের শাসন ক্ষমতায় আসেন, তার এটাও একটা চ্যালেঞ্জ হবে, কারণ আমাদের বিগত সরকার প্রধানরা সেই জায়গায় চ্যালেঞ্জে হয়তো ব্যাপকভাবে ফেল করেছেন অথবা ইচ্ছাকৃতভাবে করেছেন, কিন্তু এটা নিশ্চয়ই একটা তার চ্যালেঞ্জ হবে। আমার ধারণা উনি এটা, আমি এখনই আই ডোন্ট ওয়ান্ট টু পুট টু মাচ অন দ্য কার্ডস, বাট আই থিঙ্ক ওই জিনিসটা উনি বুঝেই
গতকালকে তার রেফারেন্সে কিন্তু ছিল বেশ কিছু ইসলামী ধর্মের এবং মূল্যবোধের রেফারেন্স তার পুরো স্পিচ জুড়েই ছিল। সো আই এম হোপিং যে উনি ওই জিনিসটা দেখবেন। একটা জাস্ট ভোটের সমীকরণের একটা হিসাবে আসি যে গতকালকে যখন তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হচ্ছে ঢাকায়, লক্ষ লক্ষ মানুষ যখন আসছে, তখন আরেকটা খবর বিভিন্ন খবরের কাগজে আসছিল যে বিএনপি এবং এনসিপির এক ধরনের নির্বাচনী বন্ধুত্ব তৈরি হচ্ছে, একটা জোট হচ্ছে। এটা নিয়ে আলোচনা সমালোচনা নানা রকম হচ্ছিল, যদিও জামাত কিংবা এনসিপির কোনো শীর্ষ নেতৃত্ব থেকে এটা স্বীকার করা হয়নি। এখন মানে সেরকমটি হলে আসলে ভোটের সমীকরণটা কি হইতে পারে আপনার মনে হয়? কোনটা, জামাত এনসিপি? হ্যাঁ, আচ্ছা, আমি আসলে জানি না, জানি না, আমিও জানি না, আমি তো আসলে গণক না, ঠিক আছে। কিন্তু আমি যেটা বুঝতে পারি, এটাতে এনসিপির মানে এনসিপির যে লিডারগুলা, বিশেষ করে নাহিদ ইসলাম, তার কিন্তু একটা ইমেজ ছিল। তার ইমেজ ছিল নাহিদ অ্যাজ এ পার্সন, নাহিদ অ্যাজ এ লিডার, নাহিদ অ্যাজ এ resistant, a person who led the resistant movement or at least facilitated the resistant movement, ওইটা কিন্তু তার ছিল। মানে যা পলিটিক্যাল পার্টির সাথে অ্যালায়েন্সের, বড় পলিটিক্যাল পার্টির সাথে অ্যালায়েন্স মেকিংয়ের যে প্রবলেমটা এবং যে সুবিধাটা দিয়ে শুরু করি। সুবিধাটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো একটা মেশিনারি আছে, মেশিনারিগুলা আপনার পুরা দেশ জুড়ে যে নেটওয়ার্ক এবং পুরা দেশ জুড়ে যেই আপনার পার্টির পক্ষে আপনার উৎপাদন করা, এটাকে কি বলে, কনসেনসাস উৎপাদন করা বা সম্মতি উৎপাদন করা, সেই এগুলোতে কাজ করে মানুষের কাছে পৌঁছাতে পারে। তো অবভিয়াসলি এনসিপি সেটা নাই এবং সেই জন্য সে অ্যালায়েন্স খুঁজছে। এবং এইটা তারা জামাতের দিক সাথে জয়েন করলে যেটা হবে যে তারা সেই জামাতের পার্টির মেশিনারিটা তারা ইউজ করতে পারবে। বাট প্রবলেম যেটা তাদের জন্য, মানে ভোটের সমীকরণে আমি এটা তেমন গুরুত্বপূর্ণ মনে করি না, একদমই গুরুত্বপূর্ণ মনে করি না, এটাও আমি বলছি। কিন্তু প্রবলেমটা বলে দিই, প্রবলেমটা হচ্ছে যে নাহিদ উইল লুজ হিজ ওন আইডেন্টিটি অ্যাজ এ পলিটিক্যাল লিডার। কিভাবে? মানে সে জামাতের লিডার হয়ে যাবে, মানে সে যদি জয়েন করে ওইখানে, তো তার তো বোধহয় দাঁড়িপাল্লা নিয়ে তো মানে ইলেকশন করতে হবে নাকি? আমি এখন নির্বাচনী আইন যেটা, যে হয় দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে জোট হলে, না হলে সেই দলের থেকে নমিনেশন নিতে হবে, সেই দলের প্রার্থী হতে হলে। হ্যাঁ, নিজের দলের নমিনেশনে অন্য দলের প্রতীক নিয়ে করা যাবে না। না সেটাই তো। তখন এখন আছে না এনসিপির নাহিদ, বা আগে ছিল গণ অভ্যুত্থানের নেতা নাহিদ। এখন আসলে সে কিভাবে পরিচিত হবে মানুষের কাছে? জামাত এনসিপি জোটের নাহিদ, জামাত এনসিপি জোটের নাহিদ। তো অবভিয়াসলি গণ অভ্যুত্থানের নেতা নাহিদ থেকে এনসিপির নাহিদ এবং তারপরে জামাত এনসিপির নাহিদ, অবভিয়াসলি এটা তার জন্যই লিমিটেশন, মানে তার ব্যাপ্তিটা কমে যাচ্ছে। এটা তো এই টার্মিনোলজিগুলা বলতে বলতে আমরা নিজেরাও বুঝতে পারছি, তাই না? তো এটা এই ক্ষতিটা তাদের হবে। ওয়ারেজ তাদের, আমার মনে হচ্ছে তাদের মধ্যে একটা তাড়াহুড়া আছে পাওয়ারে যাওয়ার, মানে ক্ষমতায় যেতে চান বা সংসদে যেতে চান, লং গেমটা হয়তো বা তারা খেলতে চাননি। এটা তাদের ব্যাপার, তাদের বিষয়। তো আমি মনে করি না যে এটা বড় কোনো সমস্যা, কারণ এনসিপি থেকে করলেও ওনারা খুব বেশি হয়তো বা পেতেন না, ভোট পেতেও পারতেন, আমি জানি না, যেহেতু আমি গণক না। কিন্তু জামাত আর বিএনপির মধ্যে যে কম্পিটিশনটা, ওইটাই তো হবে। এর বাইরে আমি মনে করি না যে নাহিদ ইসলামকে দেখে কোটি কোটি লোক আপনার ছুটে আসবে তাকে ভোট দিতে, এই ধরনের কোনো অবস্থাও ক্রিয়েট হয় নাই। অনেক পলিটিক্স নিয়ে আলাপ হয়েছে, মানে আপনার সাথে আমার অনেক পার্সোনাল ম্যাটার নিয়ে আলাপ করার আছে। মানে একটা, মানে আমার খুবই একটা কিউরিয়াসিটি, আমি যখন আপনাকে ইউনিভার্সিটিতে থাকতে চিনতাম, মানে আপনি অনেক ডান পিটে ছিলেন, আপনি কনসার্ট দেখেন, আড্ডা দেন, অনেক বন্ধু বান্ধব নিয়ে হইচই করেন। মানে ক্লাসরুমে আপনাকে কম দেখেছি, তার চেয়ে যতটা বেশি বাইরে এইসব হইচইয়ের মধ্যে দেখেছি। তারপর মানে আপনি কখনো এরকম একজন একাডেমিক হওয়ার সিদ্ধান্ত, মানে কি আপনাকে উৎসাহিত করেছে যে এই সব কিছু ছেড়ে? মানে আপনি যত পড়ুয়া ছিলেন, ক্লাসে ভালো রেজাল্ট, এরকম কোনোদিন মনে হয়নি? মানে হঠাৎ করে মানে এই চেঞ্জটা আপনার মানে কি প্রেক্ষাপটে এলো? না, আমি তো এখনো ভালো স্টুডেন্ট না। তো ইউ আর পিএইচডি হোল্ডার, আপনি তো গ্লোবাল অ্যানালিস্ট, সারা পৃথিবীর মিডিয়ায় আমি আপনাকে দেখি যে। না, দ্যাটস অলরাইট। বাট পুরো জিনিসটা হচ্ছে যে আসলে আমি হয়তো বা ওই স্ট্রাকচারটা কমফোর্টেবল ছিলাম না। তার মানেই না যে আমি মানে আমার বুদ্ধি কম ছিল, ঠিক আছে? কমন সেন্স অফ দ্যাটস অলরাইট। মানে বাংলাদেশের
মানে আমি যেই বিভাগে পড়েছি মানে হয়তোবা ওই আমি কোনোভাবে ওই আমার যে ইন্টেলেকচুয়াল যেই সাইডটা ওইটা বিকাশ করার মতো মোটিভেশন আমি পাইনি। তো এই কারণে আমি হয়তোবা আপনি আমাকে দেখেছেন যে কনসার্টে বা এই আমি বাইরে আমি কিন্তু এখনও কনসার্টে যাই। তো এটার সাথে কোনো বিভেদ নাই। আই ওয়াজ ট্রাইং টু সে যে প্রবাবলি স্ট্রিট স্মার্ট বলে একটা কথা আছে। তো আমি যখন এর পরে যখন আমি ইউকেতে যাই তখন আসলে যেইভাবে করে ওই এডুকেশন সিস্টেমটা মানুষকে নিজের মত প্রকাশ করতে ইন্টেলেকচুয়ালি সাপোর্ট দেয়, ওইটা আমি খুব এনজয় করি। তো ওইখান থেকেই এবং আমি দেখি যে আমি ভালোও করি এবং ইউনো এভরিওয়ান হ্যাজ দেয়ার মেন্টর। তো আই মেট অ্যান ইনক্রেডিবলি গ্রেট প্রফেসর, হি ইজ পাস নাও, প্রফেসর অ্যালান ডান্ডি ইউনিভার্সিটিতে। তো আমি আসলে আই ওয়ান্টেড টু লিভ দ্যাট কোর্স। তো উনি আমাকে বলছে তুমি থাকো, আল এডিট ইউর এসে, আল হেল্প ইউ হাউ টু রাইট এস অ্যান্ড থিংস লাইক দ্যাট। দুটো করার পরেই I realized I'm really good at it. তো তখন থেকেই এই and I wanted to pursue that. তারপর আপনি দেশে ফিরলেন, আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াচ্ছিলেন, হ্যাঁ, এটুআইতে কাজ করছিলেন। মানে আপনাকে গুম করতে হলো কেন? আপনি মানে কি এমন করছিলেন? এটা আসলে ডিজিএফআই বলতে পারবে, বাট এটুআইতে কাজ করছিলাম মানে এই না যে আমি এটুআইতে ছিলাম। এটুআইয়ের লোকজন আমার কাছে আসছিল এবং তারা ইংলিশ রাইটিংয়ে হেল্প চেয়েছিল। হ্যাঁ, কিন্তু একই সাথে আমার যেই সমালোচনামূলক লেখা, সমালোচনামূলক গবেষণা, সে সবগুলো পরিচালিত একই সাথে হচ্ছিল। সো দেই ফিগার আউট আই এম নট দেয়ার, আমি তাদের লোক না। হ্যাঁ, তো এবং আমার কাজের মধ্যে থেকে কখনো বলতে পারবে না কোথাও যে আমি ওই সময়ের গভর্নমেন্টকে গ্লোরিফাই করে কোনো কিছু। হোয়াট আই ওয়াজ ডুইং যে তারা যে ধরনের সার্ভিস দিয়েছিল ওই সার্ভিস সম্পর্কে কিছু ন্যারেটিভ এবং কিছু ডেসক্রিপশন দেয়া। এবং এটা কনসালটেন্সি শুধু আমি এটুআইতেই করি নাই, কনসালটেন্সি আমি ইউএনের সাথে করেছি, একই সাথে আমি ইউএস স্টেট ডিপার্টমেন্টের সাথেও করেছি। সো দ্যাট ওয়াজ পার্ট অফ মাই কনসালটেন্সি ওয়ার্কস। মানে আমি এটা কেন বলি যে আমার কাছে কিন্তু বিরাট একটা রহস্য হয়ে আছে যে 2017 সালের 7ই নভেম্বর, তার আগে সিজার ভাই একজন একাডেমিক, বিদেশ থেকে পড়ে আসছে, ইউনিভার্সিটিতে পড়ায়। আপনি বলছেন সমালোচনামূলক কাজ কিছু আপনার ছিল, কিন্তু মানে পাবলিক পেরিফেরিতে কিন্তু এগুলো খুব ভিজিবল ছিল না। মানে এর চেয়ে বেশি সমালোচনা করেও মানুষজন বাইরে ছিল। মানে এইটা আমার কাছে একটা বিরাট প্রশ্ন দেয় যে 7ই নভেম্বর 2017 সালে আপনাকে কেন তুলে নিয়ে গেল এবং কেন আপনাকে 1.5 মাস আটকে রাখলো এবং ছেড়ে দিল? না না, আমার কাছে আরো ইন্টারেস্টিং লাগছে যে আপনি যখন বললেন যে পাবলিক ফেরিতে ছিল না, মানে আই ডোন্ট নো আপনার কাছে এভিডেন্সটা কই। এটা তো আপনি একটা বসিয়ে দিলেন আমার উপরে। পাবলিক পেরিফেরিতে সিজার ভাই আপনার এই জায়গাটা একটু বলি। পাবলিক পেরিফেরিতে মানে আমরা কি বুঝি যে সোশ্যাল মিডিয়াতে লিখছে, কার্টুন আঁকতেছে, লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে, মানে খুবই একটা মানে সেই অর্থে বলছি যে নিশ্চয়ই আপনি এই সময় এগুলো করছেন, কিন্তু আমি বলছি যে এই যে মুশতাক ভাইকে যেভাবে যে কারণে সেটা তো আমার পরে করা হয়েছে এবং মুশতাক ভাই মানে জিনিসগুলো তো আমি বলতে পারবো না উনি কী করেছেন। বাট আপনি যদি আমার তখনকার গবেষণাগুলো পড়েন যেগুলা মানে মানুষজন পড়তো, তখন আপনি হয়তো বা কিছুটা বুঝতে পারবেন যে কি ছিল এটার মধ্যে। ঠিক একটা জিনিস আমি আপনার গবেষণা তখন পড়িনি, কিন্তু যেটা বললাম যে সাদা চোখে যে আমরা দেখি যে এই লোক স্লোগান দিচ্ছে, এই লোক হাসিনাকে গালাগাল করে, মানে আপনার বলে নেই সবাইকে কি তুলছিল? না, সবাইকে তোলে নাই, সেজন্যই বলছি। না সেটাই আমি তোলার, তার মানে এই জন্য মানে আমি একটু স্পেসিফিক হইতে চাই যে আপনারা আসলে কোন কাজটা আসলে শেখ হাসিনাকে বিপদে ফেলতে যাচ্ছিল বা সে পছন্দ করত। এটা আমি আসলে আমার কাছে এই প্যাটার্নের কোশ্চেন কিন্তু আপনি প্রথম করেননি। এবং বাংলাদেশের মানে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়গুলা জার্নালিজমের, হ্যাঁ, আপনি কিন্তু আমাকে এখনো প্রশ্ন করেননি বা আপনি নিজেও খুঁজেননি আমাকে কারা তুলছিল এবং তাকে তাকে আপনি ধরে জিজ্ঞেস করেন সিজার ভাইকে কেন তুলছিল। সেই প্রশ্নে আমি পরে আসবো, সেই লোককে আমি পাবো না, আমি শিওর সেই লোককে পাওয়া যাবে না, কিন্তু সেই প্রশ্নে মানে আমি আপনার কাছেই জানতে চাই আর কি। এই জন্যই ডোন্ট টেক it as an offense, কারণ I'm not আমি এটা ক্লিয়ারলি বলে যে আপনি অফেন্সটা নিয়েন না। ঠিক আছে। তো এইটা হচ্ছে যে তারপর এইবার আমি একটু অন্য জায়গায় জানতে চাই যে আমি শিওর
কে নিয়ে গিয়েছিল এবং তাকে পাবো কিনা আমার এই নিশ্চয়তা নাই, কিন্তু তারপর আপনার সাথে আপনাকে যে ধরে নিয়ে গেছিল, আপনার কি মনে আছে ওখানে আপনার সাথে কি কি হয়েছিল? না দেখেন, এক নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনি, আমি যে জিনিসটা পছন্দ করি না একদম ওপেনলি, আপনি যখন মানবতার বিরুদ্ধে অপরাধের শিকার একজনকে জিজ্ঞেস করেন ভাই আপনারা কিভাবে কেন ধরে নিয়ে গেছিল, আই এম সরি ফর দ্যাট। ডোন্ট বি, বাট এটা আমাদের জার্নালিস্টদের এটা বুঝতে হবে যে আপনি অপরাধীর শিকার একজনকে জিজ্ঞেস করে আপনি তাকে এক ধরনের অপরাধী বানিয়ে দিচ্ছেন। কিভাবে? যে আপনি কেন আপনাকে তুলে নেওয়া হয়েছিল, মানে আপনি কি করছিলেন, এই উত্তর কি সে দিতে পারবে গুমের কেউ? এটা হচ্ছে নাম্বার ওয়ান, লেট মি সে দ্যাট। হ্যাঁ, মানে ডোন্ট টেক অফেন্স, আই থিঙ্ক ইটস অলসো ম্যাটার অফ হ্যাঁ, না আমার নিজেরও বোঝার দরকার আছে হাউ সেটা। পিপল ডু জার্নালিজম হিয়ার। হ্যাঁ, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে অবশ্যই আপনি যদি আমি যাওয়ার পরে আমার বাসা থেকে আমার একটা বই বের হতো, ওইখান থেকে ওই বইটা র্যাব নিয়ে গেছিলো এবং আমার আব্বাকে বলছিল আপনার ছেলে তো তারেক রহমান সম্পর্কে একটা আর্টিকেল লিখছে। তো বিভিন্ন এই ধরনের যে ছোট ছোট কমেন্ট, কারণ গুম তো একটা ডিসিশন মেকিংয়ের প্রসেস ছিল। এটা তো কেউ একজন কাগজে সই করতো, সই করার পরে আসতো, তারপরে আপনি যেত। তো তারা কি জন্য করছে এটা একমাত্র আপনি ওই ডকুমেন্ট পেলে আপনি হয়তো বা বলতে পারবেন যে হোয়াট রিয়েলি মোটিভেটেড দ্যাম। বাট অ্যাট দ্য সেম টাইম আই এম ভেরি গ্রেটফুল যে বাংলাদেশের পলিটিক্যাল স্পেকট্রাম, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল স্পেকট্রাম, পিপল বিলিভ দ্যাট হোয়াট দে ডিড ওয়াজ নট রাইট। এবং আমাকে নিয়ে যেখানে রাখা হয়েছিল ওই জায়গাটার ছবি বাংলাদেশের ইউনূস সরকারের প্রেস সচিব কিন্তু বের করেছিল এবং এটা পোস্টও দিয়েছিল 19 নম্বর আয়নাঘরে, এবং তাসনিম খলিল ওই জায়গাটাতে গিয়েছিলেন এবং ওইখানে আমাকে মানে আমি যে জিনিসটা দেখেছি যে ওইখানে আপনাকে ভাইব দেওয়ার চেষ্টা করা যে ওইখানে আসলে অন্য কেউ নেই, শুধু আপনি একাই আছেন। কিন্তু ওই ভাইবটার থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তারা আপনাকে এমনভাবে ব্যবহার করবে, আপনার হাতে হাত করা পরাবে, আপনার চোখে কাপড় দিবে এবং মুখের উপরে যে এইগুলো দেয়, যে কালো কাপড়গুলো দেয়, যে ওইগুলো পরাবে এবং টর্চারের নানান সব কিছু এখানে ছিল। এবং এইগুলা আপনার বাংলাদেশের রাষ্ট্রীয় বেতনে কাজ করা লোকজন এগুলা করে যায় বাসায় যায় তার বাপ মা, তার পরিবার, তার সন্তানের সাথে সে ঘুমায় এসে আবারও যে এতগুলো মানুষকে গুম করছে তাদেরকে তারা রেখে দিত এইভাবে। এই যে পুরো প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার মধ্যে আবার এক ধরনের সাংবাদিক ছিল, তারা তাদের সাথে কথা বলে লিখতো যে এই বিষয় তাকে ক্রিমিনালাইজ করার একটা প্রক্রিয়া তারা চালাতো। এবং বাংলাদেশের এই যে কালচারাল, এটা কিন্তু একটা একই সাথে পলিটিক্যাল, একই সাথে ক্রিমিনাল এবং একসাথে কালচারাল একটা ফেনোমেনা কাজ করতো ওই জায়গাটাতে। আমার সাথে যেটা হয়েছে, আমি তো 44 দিন ছিলাম, এরপরে আমাকে ছেড়ে দেওয়ার সময় আমাকে বলছিল যে রাষ্ট্রবিরোধী কোনো গবেষণা তুমি করবা না, এতটুকু আমি। নাও আই আন্ডারস্ট্যান্ড যে আপনাকে কেন আই থিঙ্ক ইউ ডোন্ট, নো ওয়ান নোজ, কারণ এইটা আসলে খুবই ইনহিউম্যান একটা প্রসেস ফর ইভেন যারা করে জানবে না। এটা ছাড়াও যারা করে, এটা তো এক ধরনের হচ্ছে যে সে জানে সে অপরাধ করতেছে। কেন এত লুকোছাপা করা হয়েছিল, কেন একটা মানুষকে আইন শৃঙ্খলা বা আইনের মধ্যে দিয়ে চালান করা হয়নি, এটার মেজর রিজন হচ্ছে যে তারাই জানে যে তারা যে কাজটা করতেছে বেআইনি, তাই না? তো এইটা তারা আপনাকে যদি বলে যে আপনি গবেষণার জন্য, আপনি কথা বলার জন্য, আমাকে ওইখানে অনেক লোক গার্ডে আসে, সে বলছিল যে বাইরে বলেন, যে স্যারদের বলেন যে বাইরে আর আপনি বেশি কথা বলবেন না। তো এরকম নানা ধরনের জিনিসপত্র তারা আপনাকে বুঝ দিবে, কিন্তু অ্যাকচুয়ালি হোয়াট মোটিভেটেড দ্যাম টু টেক দ্য ডিসিশন, যেটা আপনি আমাকে বলছেন এটা কিন্তু কারেক্ট যে আপনি তো ওই ধরনের বিপ্লবী ছিলেন না। তো এই বিপ্লবী তো আমি এখনও ছিলাম না, আমি তো বিপ্লব করি না, আমার তো বিপ্লব তো হ্যাঁ, তো আমার কাজ যেটা আমি সেটাই করতেছিলাম। তো এই প্রেক্ষাপটে আমার মনে হয় যে বাংলাদেশের গণমাধ্যমের একটা, আমি এই যে আয়নাঘর ছিল, এটা বাইর হয়েছে প্রথম থেকে, বাংলাদেশ থেকে কিন্তু বের হয় নাই। এটা তাসনিম খলিলের নেত্র নিউজ বের করছে এবং তারপরে আবার বাংলাদেশের অনেক জার্নালিস্ট কোশ্চেন করছে যে এইটা তো ঠিক না,
করছে না? করেছে, জার্নালিস্টটা করেছে। এই যে মাইন্ডসেটটা, আই হোপ যে উইল মুভ ফরওয়ার্ড টু দ্যাট। সো আমি সিজার ভাই, আমি সরি, আপনার খুব ট্রমাটিক একটা ইভেন্ট আমি মনে করিয়ে দিয়েছি। না। এটা আমি জানি না আমার করা উচিত হয়েছে কিনা জানি না, কিন্তু আমার মানে আমি তো আমার কোয়েরিগুলো আপনাকে কোশ্চেন করতে হবে। So, কিন্তু আমি কিন্তু আশা করি, মানে আই এম নট সরি যে আপনি, এবং আই হোপ যে আমি বুঝাতে পারতেছি কিনা যে সাংবাদিকতার যেই প্যাটার্নটার মধ্যে একটা জিনিস হচ্ছে যে ট্রমা নিয়ে আমার কোনো সমস্যা নাই এখন, কারণ ট্রমা তো বাংলাদেশের সবাই ট্রমাটিক। কিন্তু আমি একটু যদি ব্রেকডাউন করি, যারা প্রশ্ন করেন তারা তো ট্রমার মধ্যে দিয়ে যান না। যান। আপনার তো আমার এই trauma নাই। আপনার তো বাড়ি ওখানে নাই পুলিশের, না খাইনি। তাই না? আপনি আরাম আয়েশের মধ্যে থেকে সাংবাদিকতা করছেন। এটা নট অনলি ইউ অ্যাজ এ আহরার, আই এম সেইং অ্যাবাউট মোস্ট অফ দ্য পিপল, রাইট? তো তাদের সিম্প্যাথিটা তো বা বুঝার ব্যাপারটায় একটু ঘাটতি থাকবে, দ্যাটস ফাইন, অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। বাট আই হোপ যে ইউ ডিডন্ট মাইন্ড যে আপনাকে আমি একটা পয়েন্ট আউট করে দিয়েছি যে না ডেফিনেটলি আমাকে আপনি পয়েন্ট আউট করবেন, এটাই স্বাভাবিক, এবং বড় ভাই হিসেবে আমি এটা আপনার কাছে এক্সপেক্ট করি। এবং এটা ঠিক যে আমার এই এক্সপিরিয়েন্সটা নেই, এবং হয়তো সেই জায়গা থেকে হয়তো ইনসেন্সিবল ইনসেন্সিবল ইজ ফাইন। মানে কেন আসলে হয়েছে কি, গোপন যে বিষয়গুলো থাকে কেন নিয়ে আসে, উত্তরটা একমাত্র কোনো গোপনীয় নথিতে আছে। এই উত্তর আমি জানি না, আমি হয়তো চেষ্টা করে পারবো না, সেটা আপনাদের অ্যাজ এ করতে হবে। ভিকটিম হ্যাঁ, হয়তো আপনি হয়তো এখানে আপনার তো একটা লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং একটা দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে আজকের জায়গায় আপনি এসেছেন। তো আমরা দেখেছি যে এই যে আয়না ঘর, এটা নিয়ে ডকুমেন্টারি হয়েছে বা এটা নিয়ে কাজ হয়েছে। সো এই জায়গাতেও আপনি মানে আমি ওই যে কথাটা বললাম যে বাইরের লোকরা এটাকে আনার্থ করতে হলো, কিন্তু এটার সাথে তো বহু মানুষ জড়িত আছে, এবং বাংলাদেশ তো অনেক মানুষের দেশ, এর মধ্যে থেকেও এতগুলা গোপন কারাগার ছিল। তার মানে কি, এটা দ্যাট ওয়াজ এ সোসাইটাল নলেজ, বাট প্রবাবলি জার্নালিস্ট ডিডন্ট ওয়ান্ট টু আনআর্থ ইট। এটা কি বলা যেতে পারে? আপনার কি মনে হয়? আমি আপনার সাথে কোশ্চেন করি। আমার মনে হয় ওইটাও একটু জেনারেলাইজ হয়ে যেতে পারে, কারণ ডিডেন্ট ওয়ান্ট টু নাকি ওয়ার অ্যাফ্রেইড অথবা ভীতিকর একটা পরিস্থিতি ছিল, সেটা তো আপনিও তার মানে বলছেন। টাচ করতে চায়নি, এই তো, যে ঝামেলা হতে পারে। নিশ্চয়ই সেটা আপনার পরিণতি দেখে তো উপলব্ধি করা যায় যে তারও সেখানে যাইতে হইতে পারে। ওকে, গুড। সো উই এগ্রিড অন সামথিং। ডেফিনেটলি না, এগ্রিমেন্ট অনেক জায়গায় হইতে পারে। এখন আপনি বিদেশে আছেন, সিডনিতে থাকেন। তখন আপনি চলে গিয়েছিলেন, আমি জানি না কি কারণে চলে গিয়েছিলেন, হয়তো আপনি এটাই আপনার কারণ ছিল যে আপনি আবার নির্যাতিত হতে পারেন বাংলাদেশে থাকলে, এই কারণে চলে গেছিলেন। মানে এখন কি আপনি ফিরবেন আবার? এটা সময় বলে দিবে, এটা সময় বলে দিবে, এটা সময় বলে দিবে। বাট তখন যেটা আমি দেখছি সেটা হচ্ছে যে রাষ্ট্র আসলে রাষ্ট্র ছিল না, রাষ্ট্র ছিল একটা মাফিয়া অর্গানাইজেশন, যেখানে সবাই জানে কার সাথে কি হয়েছে, কে কাকে খুন করছে, কে কাকে গুম করছে। বাট এভরিওয়ান ওয়াজ অ্যাক্টিং যে এভরিথিং ওয়াজ নর্মাল, এবং ওইখানে আপনার কোনো ধরনের ন্যূনতম মানে রাইট ভায়োলেন্ট হওয়া কোনো মানুষের ন্যূনতম ন্যায় বিচারের জায়গা ছিল না। ন্যায় তো পরে কথা, বিচারেরই জায়গা ছিল না, কারণ বিচারকরাও তো আবার আপনাকে, যে এরকমও তো অনেক হয়েছে, ঘুম থেকে মানুষকে বের করে তাকে আবার জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেটা বিচারকের সম্মতিতে। তো ওই জায়গাটা আশা করি ওই জায়গাটার জন্যই আমার চলে যেতে হয়েছিল আর কি। বাট সামনেরটা আমরা দেখবো। বাট আপনারা এই যে আপনি একটা খুব সুন্দর মিডিয়া চালু করছেন, তো আপনারাই দেশকে আগায় নিয়ে যাবেন। আমাদের তো নিশ্চয়ই আমাদের তরফ থেকে চেষ্টা করব, আমরা আমাদের যেটুকু দায়িত্ব সেটা সৎভাবে পালন করার মাধ্যমে আমরা আমাদের ভূমিকা রাখবো। সো এইটুকুই বলতে পারি আপনাকে। না, অবশ্যই আমি তো চাই, এবং আই এম ভেরি হ্যাপি। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সিজার ভাই আমাদের এখানে আসার জন্য। আমরা কথা বলছিলাম ডক্টর মুবাশ্বের হাসানের সঙ্গে, একজন লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক। তার সাথে তার ব্যক্তিগত জীবন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ল্যান্ডস্কেপ এবং সামনে যে নির্বাচনটি আসছে সেটি নিয়ে কথা হলো। এভাবে আমাদের কথা চলতে থাকবে, কারণ আমরা চাই কথা চলুক।